সুধীবৃন্দ, এবার আলোচনা করবেন কথা সাহিত্যিক অধ্যাপক সুমন রহমানকে। আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। হুমায়ুন আহমেদ নিয়ে আলোচনা। আমাদের প্রিয় ভাজন সালাউদ্দিন শুভ্র প্রবন্ধ পড়েছেন, পড়েননি, যেটি করেছেন প্রবন্ধকে ধরে তিনি একটি আলোচনা করেছেন তার মতো করে। দ্যাট অ্যাকচুয়ালি এই আলোচনার ধরনটা আমাদেরকে একটা ভালো ফ্লেক্সিবিলিটি দিয়েছে। সো আমি চিন্তা করছি যে প্রবন্ধের আলোচনার বাইরে চলে যাব। প্রবন্ধ থাকবে রেফারেন্স পয়েন্ট হিসেবে, এর বাইরে যাওয়ার স্বাধীনতা যেহেতু প্রবন্ধকারই দিচ্ছেন, কাজেই আমি সেই চেষ্টাটুকু করব। প্রসঙ্গত মনে পড়ছে এরকম একটি আলোচনা 2012 সালে, আজ থেকে ঠিক 12 বছর আগে, বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়, তিনি তখন মহাপরিচালক ছিলেন না, তিনি একজন অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি উদ্যোগটা নিয়েছিলেন এবং 2 দিন ব্যাপী লাগাতার আলোচনা হয়েছিল। তো ওর একটি ছবি আমার ফেসবুকে আমি হঠাৎ করে পাই। ছবিতে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে এই ছবিতে আমি প্রবন্ধ পড়ছি, আজকে যেমন সালাউদ্দিন শুভ্র প্রবন্ধ পড়ছেন, তো আমি প্রবন্ধ পড়ছি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এই বর্তমান ডিজি মহোদয়, আরেকজন ডিজি যিনি পিআইবির ডিজি, আরেকজন উপদেষ্টা যিনি সংস্কৃতি উপদেষ্টা, এবং হেভিওয়েট প্যানেল তখন তারা আলোচক হিসেবে ছিলেন আর কি। তো 12 বছর পরে এরকম একটি আলোচনা মধ্যে নিশ্চয়ই অনেকবার হয়েছে, মানে আমার উপস্থিতি 12 বছর পরে, সেই অর্থে হয়তো আমি বলছি 12 বছর পরে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের পরে, মানে 2024 বা আমাদের জুলাই অভ্যুত্থানের পরে, আমি যখন আমাদের দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলীর দিকে তাকাচ্ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে আমরা কিরকম বয়স লোক, ডেমোগ্রাফিটা কিরকম, জেনজি কয়জন আছে, জেনজিদের কি হুমায়ুন নিয়ে আগ্রহ আছে কিনা। তো আমি দেখছি যে অনেকেই আছেন যারা হুমায়ুন পাঠের স্মৃতি নিয়ে এখানে এসছেন। হুমায়ুনের স্মৃতিটা তারা আসলে এখানে এক ধরনের মানে একটা দেজাভুর মধ্যে হয়তো তারা আছেন। জেনজি কেউ কেউ এসছেন যারা কোন একটা অজ্ঞাত কারণে আসছেন। আমার ধারণা যে যদি সালাউদ্দিন শুভ্র এরকম একটি প্রবন্ধ লিখতেন যে জেনজি ও হুমায়ুন, তাহলে অনেক বেশি জেনজি আমরা পেতাম। সেটাই। তো আরেকটা রেফারেন্স আমাদের স্মরণ করতে হবে, এই আমাদের বর্তমান সভার সভাপতি মোহাম্মদ আজম এই হুমায়ুন নিয়ে একটা আস্ত বই লিখেছেন। ওই আস্ত বই থাকার পরেও সালাউদ্দিন শুভ্র একটা প্রবন্ধ লিখে হুমায়ুনকে ধরার চেষ্টা করেছেন। এটা শুভ্র দুঃসাহসী বলেই সম্ভব। আজম বেশ মোটা সরে একটা বই লিখেছেন হুমায়ুন নিয়ে, সেই বইটি যথেষ্ট বিখ্যাত। তো শুভ্র আমি বলবো যে ভালো একটা চেষ্টা তিনি করেছেন, অনেকগুলো বক্তব্য তিনি হাজির করেছেন, অনেক দিকে আলো ফেলবার চেষ্টা করেছেন। তো যেটা হয় যে যেকোনো একটা আলোচনা আসলে এঙ্গেজিং একটা আলোচনা যদি আপনি করতে চান, তাহলে নিজেকে এঙ্গেজ করা হুমায়ুনেরই স্টাইল সেটা। আমার মনে পড়ে যে আমি যখন হুমায়ুনের শঙ্খনীল কারাগার বইটা প্রথম হাতে পাই, ওটা আমার প্রথম পড়া বই। তো ওটা হাতে পাওয়ার আসলে হাতে পাই দুপুরের ঠিক পরপর, ঠিক ঘন্টাখানেক পরে খেলতে যাবো আর কি। তো সময়টা কিছু করার ছিল না, খেলাটা খুব ইম্পর্টেন্ট, খেলতে তো হবে, বৃষ্টি হোক ঝড় হোক, খেলা মিস নাই। তো এখন কিছু করার নাই। আচ্ছা, বইটা যখন আছে ভেবেছিলাম রাতে পড়বো, আমি একটুখানি পড়ে যাই, পরে বাকিটা রাতে এসে মেরে দেবো। তো বই যখন শেষ করলাম, খেলার সময় শেষ, অন্ধকার হয়ে গেছে। প্রথম ইন মাই লাইফ যে একটা বই আমাকে সারা বিকেল আটকে রাখলো। মানে আমাদের সময়টা খেলাটা এরকম গুরুত্বপূর্ণ ছিল যে ঝড় বৃষ্টি আটকাতে পারতো না, কিন্তু বই আটকে রাখলো। এটা একটা নতুন ঘটনা। চোখ ভেজা, একটা বই হাতে নিয়ে বিছানায় শুয়ে আছে, একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে।
এটা কিভাবে হলো? বই ঠিক এরকম ভাবে এই ধরনের কাজ করতে পারে এটা আসলে জানা ছিল না। এবং ডেফিনেটলি শঙ্খনীল কারাগার আমার প্রথম পড়া বই নয়। এর আগে আমরা আমাদের পাঠের যে রুচিটা তৈরি হয়েছিল, খুব সংক্ষেপে যদি বলি, আমরা আসলে সাহিত্য পড়া আমরা শুরু করেছিলাম অনেকেই বোধ করি আমাদের মতো, যে এটা একটা আদর্শিক পরিকল্পনার অংশ হিসেবে ইডিওলজি প্রজেক্ট। ইডিওলজি প্রজেক্ট মানে আপনি হয়তো বামপন্থী, আপনার আপনার বা আপনার সারাউন্ডিংস, আপনার পরিবার, আপনার রাজনীতি, তখন আপনি এক ধরনের বইপত্র আপনি পান। হ্যাঁ, ধরা যাক আপনি যদি বামপন্থী হন তাহলে আপনি মার্ক্সবাদের ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, হ্যাঁ, রাষ্ট্র শ্রেণী সংগ্রাম, এই ধরনের বই আপনি পাবেন। সাথে একটা ম্যাক্সিম গোর্কির মা পাবেন, তারপর রমেশ দাশগুপ্তের একটা উপন্যাস পাবেন, হ্যাঁ, আলবিরনির পাবেন। তো এই উপন্যাসগুলো মহান। এই উপন্যাসগুলো আপনাকে এরকম কামড় দিয়ে ধরবে না, বরং মাঝে মধ্যে মনে হবে যে পড়তে হবে। এক ধরনের পাঠ্য বই পড়ার মতো যন্ত্রণাও হয়। তো আচ্ছা ঠিক আছে, পড়ে ফেলি। আবার ফাঁকে ফাঁকে কোমরের নিচে, বগলের নিচে মাসুদ রানা, হ্যাঁ, মেয়ে লুকিয়ে, আচ্ছা এ ফাঁকে এটা একটু পড়ে ফেলি। এরকম একটা মানে ডিলেমার মধ্যে আমাদের পাঠ জীবন বা পাঠক জীবন শুরু হয়েছে। এর মধ্যে কোত্থেকে হুমায়ুন আহমেদ এসে ঢুকলেন। হুমায়ুন পড়ার পরে যেটি যেটি ওনারা বলছেন যে হ্যাঁ, হুমায়ুন অ্যাকচুয়ালি was and remains a problem in বাংলা লিটারেচার। হুমায়ুন, আমরা বলি হুমায়ুন প্রবলেম। আজমের বইয়ে আজম একটা চ্যাপ্টারই লিখেছেন হুমায়ুন পাঠের সমস্যা। হুমায়ুনকে ক্যাটাগরাইজ করবেন কি করে? আজম একটা ভালো একটা, আমার যতক্ষণ মনে পড়ে, একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যদি বাংলা সাহিত্যের কোনো ছাত্রকে বলা হয় যে কোনো একটা পার্টিকুলার বিষয়, ধরা যাক ভাটি অঞ্চল নিয়ে তুমি একটি ভাটি অঞ্চলের ব্যাপারে সাহিত্যে কি বলা আছে একটা থিসিস লেখো, অনেকগুলো বই সে হয়তো জোগাড় করবে, এর মধ্যে হুমায়ুনের বই থাকবে না, মানে থাকে না। ওনারা তো বাংলা বিভাগের থিসিস পরীক্ষা ওনাদের অভিজ্ঞতা থেকেই পড়েছে, থাকে না। মানে হুমায়ুনকে ঠিক সিরিয়াস সাহিত্যের জায়গায় বিবেচনা করা হয় না। তবে সিরিয়াস সাহিত্য এবং জনপ্রিয় সাহিত্য যেটা আপনারা বলছেন, হ্যাঁ। তো এখন হুমায়ুন আমি একটা লেখা লিখেছি ও আগে, ওই 12 সালে যেটা পড়েছিলাম, হিমুনিয়া। তো লিখতে গিয়ে মনে হলো যে বাইরে আরেকটা কথা বলে রাখি যে বাংলা একাডেমির সাথে আমার একটা যোগাযোগ আছে। সেখানে হচ্ছে আমি তাদের প্রাতিষ্ঠানিক সমাজবিজ্ঞানী, সাহিত্যিক না। তো অ্যাকচুয়ালি সমাজবিজ্ঞানী হিসেবে আমি হুমায়ুনকে পড়ার প্রথম দেখলাম যে, আমি সাহিত্যিক হিসেবে আমার প্রশ্নে পরে আসি, আমি দেখলাম যে সমাজ বিজ্ঞানের জায়গা থেকে যদি আমি হুমায়ুনকে পড়ি, তার থেকে ইন্টারেস্টিং চরিত্র আমি খুব বেশি পাইনি। এবং তার উপন্যাস এত বেশি কনোটেশনে ভরপুর, যেখান থেকে আপনারা যাদেরকে বলছেন যে মধ্যবিত্ত বা মধ্যবিত্তের ক্রমবিকাশ, এই জিনিসগুলো অনেক বেশি বোঝা যায়, কমপ্লেক্সিটি গুলো বোঝা যায়। মধ্যবিত্তের বিকাশ কিন্তু হুমায়ুনের হাতে হয়নি, হুমায়ুনের উপন্যাসে হয়নি। হ্যাঁ, মধ্যবিত্ত আমি আপনি ধরেন বা আধুনিকতা, যেটি আমাদের আলোচকরা বলছেন, আধুনিকতা প্রজেক্ট হিসেবে আরো আগেই এসেছে। আপনার ধরেন রবীন্দ্রনাথের গোড়া থেকে আধুনিকতার আসলে প্রজেক্ট আমরা দেখতে পাই সাহিত্যে প্রবেশ করেছে। মধ্যবিত্তের ক্ষেত্রে আমরা যদি বলি যে ধরা যাক আবহমান কাল অসীম রায়ের বা শওকত আলীর ট্রিলজি, যেটা দক্ষিণায়নের দিন, গোলায় কাগজ স্রোত, তারপরে মাহমুদুল হকের বইপত্র, জহির রায়হান, এরা কিন্তু মধ্যবিত্তের বিকাশবান, মধ্যবিত্তের গজায়মান মধ্যবিত্তের যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনকে কিন্তু তারা গ্র্যাব করেছেন। মাহমুদুল হকের গদ্য প্রামাণিক, মানে এত সুন্দর, এত ঝরঝরে, এত বড়লোভা গদ্য বাংলা সাহিত্যে লেখা। হুমায়ুন সেই গদ্যে লেখেননি। হুমায়ুনের কোনো ধরনের এই সৌন্দর্যপনাটাই ছিল না। উনি ছিলেন ডায়ালজিক্যাল লেখক। ডায়ালগ দিয়ে তিনি আসলে তার মানে উপন্যাসের কিছু বৈশিষ্ট্য আমরা ধরে নিয়েছি বাংলা বিভাগের কল্যাণে আর কি। বাংলা বিভাগের শিক্ষকরা আমাদের এগুলো শিখিয়েছেন যে এরকম হতে হবে। কি হবে?
যে উপন্যাসের পিছনে একটা মহান ধারণা থাকতে হবে। টলস্টয়ের ছিল, মার্কেজের ছিল, আইদার টাইম অথবা ইভেন্ট। টাইম কি, যেমন ধরা যাক কোন একটা গ্রেট ডিপ্রেশন, চার্লস ডিকেন্স বা এরকম এদের নিয়ে, বা ধরা যাক রুশ বিপ্লব, হ্যাঁ, ম্যাক্সিম গোর্কি, হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা 47-এর দেশভাগ, এগুলো পিছনে থাকতে হবে। আপনি গল্প মধ্যবিত্তেরই বলেন, মাহমুদুল হক বা শওকত আলীদের প্রজেক্টে কিন্তু অসীম রায়ের আবহমান কাল বা আরো অনেক বহু উপন্যাস আছে, নাম বলে শেষ করা যাবে না, যে এরকম একটা ইডিওলজি প্রজেক্ট আছে, ন্যাশনালিস্ট ইডিওলজি, জাতীয়তাবাদী প্রকল্প, হ্যাঁ, অথবা একটা টাইমকে হাজির করে, বিশাল টাইমকে হাজির করে, একটা সিরিয়াস ব্যাপার। এটা হুমায়ুন আহমেদকে প্রায়ই বলা হতো, উনি যখন প্রচুর লিখতেন তার ভক্তরা বলতেন যে স্যার এবার সিরিয়াস কিছু, এই যে যেন ওই যে বলছেন যে হুমায়ুন এরকম মস্করা করতেন যে এবার এটা আরো সস্তা করা যায় কি করে। হুমায়ুন যদি এটাকে মস্করা করতেন, কিন্তু হুমায়ুন কিন্তু এই ট্র্যাপে পা দিয়েছিলেন, যেখানে হুমায়ুনের ওই যে জ্যোৎস্না জননীর গল্প, তারপর মধ্যাহ্ন, এইসব উপন্যাস লিখেছেন, প্রজেক্ট আকারে লিখেছে। এগুলো হুমায়ুনের ভালো উপন্যাস নয়, অনেকে মনে করে এগুলো ভালো উপন্যাস, এগুলো আসলে মোটেও ভালো উপন্যাস নয়, এগুলো হুমায়ুন আসলে ফেল করেছেন। হুমায়ুনের ভালো উপন্যাস হচ্ছে সেগুলো যেগুলো অবলীলায় তিনি লিখেছেন, যেগুলো 80 পৃষ্ঠার বই। আপনি উপন্যাস বলতে পারেন, এখন এই ডেফিনিশনে আমি যাবো না। হুমায়ুন আজাদ বলতেন উপন্যাস, কেউ বলেন গল্প, কেউ বলেন নভেলা। তো এই যে ন্যারেটিভ গুলো হুমায়ুন তৈরি করেছেন, এই ন্যারেটিভ গুলো আপনাকে স্পেল বাউন্ড করে রাখে। কেন স্পেল বাউন্ড করে রাখে, বা পার্টিকুলারলি মধ্যবিত্তকে কেন স্পেল বাউন্ড করে রাখে, এইসব নিয়ে এই যদি 2-4টা কথা একটু বলি আর কি। তো প্রথম কথা হচ্ছে যে মধ্যবিত্ত নিয়ে অনেক আলাপ তো হয়েছে, আর মধ্যবিত্তের বিকাশ, হুমায়ুনের উপন্যাসে এসব মধ্যবিত্ত চরিত্র, এর মধ্যে আবার কিছু কাজের লোক থাকে ইত্যাদি ইত্যাদি। কাজের লোক বা গ্রাম থেকে আসে, স্যান্ডেল পরে কাঁঠাল নিয়ে মাথায়। এই যে এই এন্টায়ার সিনারিওটা আপনাকে কি দেয়, আপনাকে একটা বার্তা দেয় যে মধ্যবিত্তের একটা ভীতি আছে, বিব্রত হওয়ার ভীতি। এটা কিন্তু আর কোনো শ্রেণীর নাই। যদি শ্রেণী বিভাজনটাকে যদি আপনি মেনে নেন ফর দ্য টাইম বিং, প্রবলেমেটিক, তারপরে যদি মেনে নেন যে মধ্যবিত্ত বলতে যাদের আমরা বুঝি নাগরিক মধ্যবিত্ত, এরা কিন্তু এটা সবসময় একটা এক ধরনের মানে বিব্রত হতে চায় না। এইটা কি হলো, হ্যাঁ সালাম দিল না, এই যে ভাবনায় হুমায়ুন এটাকে আসলে ক্যাশ করেছেন। হুমায়ুনের উপন্যাসের একমাত্র থ্রিলই হচ্ছে নন্দিত নরকের খুনটা বাদ দিলে একমাত্র থ্রিলই হচ্ছে মধ্যবিত্ত বিব্রত হচ্ছে কিনা, এবং এই বিব্রত হওয়ার একটা মানে এলিমেন্ট বা একটা উপলক্ষ তিনি হাজির করেন, এবং আমরা আসলে এই ভয়ে, বিব্রত হওয়ার ভয়ে পুরো উপন্যাসটা পড়ে ফেলি যে আদৌ শেষমেশ বিব্রত হলো কিনা। এইটা ছিল হুমায়ুনের, আমি বলবো যে একটা খুবই ইনবিল্ট থ্রিলার, এবং এটাকে তিনি ম্যানিপুলেট করেন। এবং যে কারণে যে বিয়ে, শুভ্র বললেন যে বিয়ে কেন হুমায়ুনের খুবই একটা কেন্দ্রীয় ইভেন্ট মধ্যবিত্ত, বিকজ বিয়ে আছে এমন একটা উপলক্ষ যেখানে মধ্যবিত্ত প্রচুর বিব্রত হয়, প্রচুর পরিমাণ বিব্রত হওয়ার ঝুঁকি থাকে একটা বিয়ের মধ্যে। হ্যাঁ, ঝগড়া ঝাঁটি, গেট ক্র্যাশ, অনাহত অতিথি ঢুকে পড়া, বর আসতে দেরি হওয়া, নানাবিধ সমস্যা থাকে। এই জন্য হুমায়ুন বিয়েকে প্রায়ই হাজির করেছে। তাহলে কি আমরা যে মধ্যবিত্তকে সেখানে পাই হুমায়ুনের উপন্যাসে, এই মধ্যবিত্ত হচ্ছে বিকাশমান না, অনেকটা ক্ষীয়মান, পার্সোনালাইজড হয়ে যাওয়া একটা মধ্যবিত্ত। আজকের জেনজিদের পিতারা আসলে অ্যাকচুয়ালি জেনজিরা হুমায়ুন পড়বে না বলে আমার মনে হয়, আমার ধারণা, কারণ জেনজিরা আসলে ওখান থেকে বেড়ে উঠেছে। হুমায়ুনের উপন্যাসে জেনজি আছে বাচ্চা আকারে, ছোট ছোট বাচ্চা যেগুলো আমরা দেখেছি, তারাই মেবি আজকের জেনজি। তো এখন এইরকম একটা বিব্রত মধ্যবিত্তকে হাজির করেছেন হুমায়ুন আহমেদ তার উপন্যাসে, এবং সেটি করতে গিয়ে তিনি কোনো ইডিওলজির দ্বারস্থ হননি। অবলীলায় তিনি মানে মাস্টার স্টোরি টেলার। হুমায়ুনকে আপনি শরৎচন্দ্রকে যেমন আসলে সাহিত্যের ইতিহাসের কোনো সিলসিলায় আমরা রাখতে পারতাম না, ঠিক হুমায়ুন এরকম সিলসিলার বাইরে থেকে যাবেন চিরকাল একক হিসাবে।
হুমায়ুন, আপনি যখন আমরা যখন সাহিত্যের ইতিহাসে বিখ্যাত লেখকদের নাম বলি, হুমায়ুনকে আমরা বলি না এবং আমরা কনফিউজ থাকি হুমায়ুনকে কি বলা যায়। তো সেটা বিষয় না, কারণ হুমায়ুন সাহিত্যিক শুধু না, হুমায়ুন ইজ এ ফেনোমেনন। আমি মনে করি যে হুমায়ুন একটা কমপ্লিট প্রপঞ্চ। সেটা যদি সাহিত্যে হোক, তার ব্যক্তিগত জীবন আচারে হোক, তার চলচ্চিত্র নির্মাণ, নাটক নির্মাণের সবখানে তিনি আসলে একটা সিগনেচার রেখে গেছেন। এবং এই সিগনেচার আসলে আমাদের এই মধ্যবিত্ত শ্রেণীকে তার পরিণতি দিয়েছে। এবং সেটি আমরা আসলে আরেকটা ব্যাপার হচ্ছে যেমন ভূতের প্রশ্ন আসছে না, ভূতও কিন্তু আসলে হুমায়ুনের ভূত আর গ্রামাঞ্চলে যে ভূতের গল্প আছে আমরা ছোটবেলায় পড়েছি, এর মধ্যে অনেক পার্থক্য আছে। মানে প্রসঙ্গত যদি বলি, জিনিসটা একটু জটিল হবে, তারপর আমি একটু বলবার চেষ্টা করবো। আমি একটা লেখার চেষ্টা করেছিলাম আর কি। আমি বেশ কিছু বছর সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে একটা ছোট্ট শহর, পুরো শহরটা একটা সিসিটিভি ক্যামেরা, 1 ফুট অন্ধকার পাওয়া যাবে কিনা শহরের সন্দেহ, এরকম একটা শহর, কিন্তু প্রচুর গাছপালা আছে। ভূতের জায়গা একেবারেই নাই, ট্রাস্ট মি, যারা গেছেন তারা জানেন। মানে ভূত থাকতে পারে বা কোনো একটা স্পেস, যে স্পেস থেকে আপনি একটা ভূত ইমাজিন করতে পারেন, সুযোগ নাই। কিন্তু সিঙ্গাপুরের সবচেয়ে বেশি জনপ্রিয় বই হচ্ছে ঘোস্ট স্টোরিজ। তাদের যে একটা সিঙ্গাপুরিয়ান ঘোস্ট স্টোরিজ বলে একটা সিরিজ আছে, এটা আমি যখন ছিলাম, এটা তখন 69তম খণ্ডটি বের হয়েছে। এটা বের হওয়া মাত্র সেল হয়ে যায়, বেস্ট সেলার। আমার প্রথম কৌতূহল হচ্ছিল যে এই লোকেরা বই মানে ভূতের গল্প পড়ে কেন? ভূতের তো কোনো সুযোগ নাই আসা, একটা জঙ্গল তো মিনিমাম থাকা দরকার ভূতের। আচ্ছা, জঙ্গল না হোক একটা পৌর বাড়ি বা কিছু একটা, কিছুই তো নাই। তারপর যেটা মনে হয় যে বিষয়টা হচ্ছে যে এই যে মধ্যবিত্ত শ্রেণীর তার একটা আপওয়ার্ড মোবিলিটি থাকে, আশঙ্কা থাকে, একটা ডাউনওয়ার্ড মোবিলিটির আশঙ্কা থাকে, এবং সবচেয়ে বেশি আশঙ্কা থাকে ডাউনওয়ার্ড মোবিলিটি। আমি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হিসেবে ছোটবেলা থেকেই আমার পরিবারে বলতে শুনেছি, সবাই বলছে যে আমরা গরিব হয়ে যাচ্ছি। এটা একটা বিশাল আতঙ্কের বিষয়। আমরা গরিব হয়ে যাচ্ছি, আমাদের জায়গা বিক্রি করে দিতে হবে, আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এবং এটা কাউকে বলা যাবে না, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল। এবং তো যখন আমি কলেজে পড়ে আমি বোঝার চেষ্টা করতাম আর কি, যে কিভাবে গরিব হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতাম যে কিভাবে, মানে গরিবটা কিভাবে হচ্ছে, বোঝার চেষ্টা করতাম। তো আমি ঠিক বুঝতে পারতাম না, আমার মাও বিরক্ত হতো, তুমি এটা বুঝবা না। মানে আমি ইমিডিয়েটলি গরিব হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু যে কোনো ইভেন্টের পরেই বা কোনো একটা দুর্ঘটনা কিছু একটা হলো, আমরা তো আসলে মানে আমাদের শেষ হয়ে যাবে। এই এখন আমার বাবা ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসা তো আর চলবে না, এখন আমাদের গ্রামের বাড়ি চলে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের। এটা একটা লিকুইড ফেয়ার, যেটাকে জিগম্যান বমেন বলেন আর কি, লিকুইড একটা ফেয়ার। ফিয়ারটা কোনো সরাসরি মানে এটা কোন দিক দিয়ে আসছে বোঝা যাচ্ছে না, এটা যে কোনো দিকে যেতে পারে। তো বমেন বলছিলেন যে মডার্নিটি, আধুনিকতা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আধুনিকতার মধ্যে একটা লিকুইড ফিয়ার থাকে। এই লিকুইড ফিয়ারের মোবিলিটি বোঝা যায় না। তো মধ্যবিত্ত আসলে এরকম একটা লিকুইড ফেয়ারের মধ্যে বসবাস করে। এবং এই লিকুইড ফেয়ার হচ্ছে এই যে ভূতের গল্প অর্থাৎ ভূত তো একটা খুবই আনসাইন্টিফিক একটা বিষয়। হুমায়ুন যে ক্ষেত্রে খুবই সাইন্টিফিক, তার ক্যারেক্টারগুলো যৌক্তিক, হিমুর কথা পরে আসছি, খুবই যৌক্তিক, বিজ্ঞান মনস্ক চরিত্র, মিসির টাইপ, যিনি প্রমাণ করে দিচ্ছেন ভূত বলে কিছু, তারপরেও ভূতের গল্প তিনি হাজির করছেন, তার ক্যারেক্টাররা ভূত বিষয়ক আতঙ্কে থাকছে। তো এটা বাইরেও এরকম দেখা গেছে, এরকম নানান উপন্যাসে, যে এই ঘোস্ট বেসিক্যালি ইজ এ সিগনিফায়ার অফ এ ফিয়ার দ্যাট ইজ নট ডিফাইনেবল। যেই ভয়টাকে আমি সংজ্ঞায়িত করতে পারি না, যে ভয়টাকে আমি সংজ্ঞা দিতে পারি না, সেই আসলে এই ধরনের প্রতীকের মাধ্যমে হাজির হয়। তো এই হচ্ছে হুমায়ুনের মধ্যবিত্তকে স্পেল বাউন্ড করার যে কায়দা কৌশল, এর মধ্যে কয়েকটা কথা আমি বলতে পারলাম সালাউদ্দিন শুভ্রর আলাপের সূত্র ধরে। আর হুমায়ুনের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে তার ভাষা বা তার ভঙ্গি
বেশ কয়েক বছর আগে আমাদের এক বন্ধু সাথে আরেক বন্ধু সাহিত্যিক দুজনেই তর্ক হচ্ছিল যে অমুকের লেখা তো তেমন বর্ণনা নাই, কোনো বিবৃতি মানে ন্যারেটিভ নাই, খালি ডায়ালগ। তো হুমায়ুনের ক্ষেত্রে এটা একটা অনেকের ক্ষেত্রে সাহিত্যের যে ট্র্যাডিশনাল রুচি আমাদের তৈরি হয়েছে, ওই রুচি অনুযায়ী এটা একটা বড় সমস্যা। আমরা এটা ঠিক সাহিত্য হিসেবে আমাদের প্যাটার্ন, বোঝার প্যাটার্নের সাথে যাচ্ছে না। খালি বিবৃতি, খালি ডায়ালগ, সংলাপ দিয়ে তিনি আসলে প্লট তৈরি করছেন, দৃশ্য তৈরি করছেন। এটা যিনি করেন, মানে আমরা যারা সাহিত্য করি এবং সংলাপ লিখি, আমরা জানি যে সংলাপ লেখা কত কঠিন। সংলাপ লেখা, সত্যিকার অর্থে সংলাপ লেখা অত্যন্ত কঠিন একটা কাজ। এখন একটা লোক শুধু সংলাপ দিয়ে মানে পুরো জিনিসটা তৈরি করে ফেলছে। মানে অনেকটা হচ্ছে, আমি যদি তুলনা দিই, আপনারা যারা লাগান সিনেমাটা দেখেছেন, লাগান সিনেমাতে যখন তারা আমির খান কোনো ভালো প্লেয়ার খুঁজে পাচ্ছিলেন না, তো একটা হাত বাঁকা লোক ছিল, তাকে বলছে সে একটা বল ঢিল দিয়ে দিল আর কি, জাস্ট দেওয়ার পর বলটা লেগ স্পিন করলো। তো আমির খান বললো যে আবার দিত, তো আবারও লেগ স্পিন করলো। পরে জানা গেল যে তার আসলে জন্মগতভাবে হাত বাঁকা, যে কারণে বলটা অটোমেটিক লেগ স্পিন করে। তো হুমায়ুনের এরকম একটা বিরল প্রতিভা ছিল যে তিনি একটা জাদুকর। এই প্রতিভা বাংলাদেশে জন্মাবে না, মনে হয় না আর জন্মাবে, বিকজ এটা এত সহজাত, এটা অর্জিত নয়, এটা অর্জন করা যায় না। অর্জন করা গেলে তার প্রথম বইয়ে এটা মানে থাকতো না, হয়তো আরো পরে থাকতো। বাট তিনি যখন থেকে কথা বলতে শুরু করেছেন নন্দিত নরকে, তখন থেকে একেবারে শেষ অব্দি, এই যে মধ্যাহ্ন আর জ্যোৎস্না জননী ছাদ বাদ দিলেন, ওখানে একটু তিনি বিষয়টা আনলার্ন করার চেষ্টা করেছেন। তার যেটা ক্ষমতার জায়গায় সেটাকে তিনি ইগনোর করার চেষ্টা করেছেন। বাদ বাকি সমস্ত বইয়ে তিনি কিন্তু এই জাদুটা দেখিয়েছেন। হুমায়ুনকে আমরা অনেকেই বলি যে হুমায়ুন খুব ক্লিশে, হুমায়ুন আসলে আধুনিকতার অনেক কিছু বোঝেন না, সিরিয়াস সাহিত্য, এই জিনিসটার ব্যাপারে আমার খুব সন্দেহ আছে। সিরিয়াস সাহিত্য কি জিনিস? সিরিয়াস সাহিত্য মানে সিরিয়াস থিওরির অনুগামী, তাই না? তাহলে আমি পার্সোনালি সিরিয়াস সাহিত্য পড়ি না, খুব কম। আমি সাহিত্যই পড়ি না আর কি, বলতে লজ্জা নাই, সাহিত্য খুব কম পড়ি। আজম আমাকে জোর করে অনেকগুলো সাহিত্য পড়িয়েছেন মধ্যে, শাস্তি হিসাবে, আমি সাহিত্য পড়ি না। তো এখন সাহিত্য না পড়ার কারণ হচ্ছে যে আমি যদি সমাজ বিজ্ঞানের বা নৃবিজ্ঞানের বা যে কোনো ক্রিটিক্যাল থিওরি বুঝবার জন্য বা জানবার জন্য আমি তো ওই বইটাই পড়তে পারি। আমি সাহিত্য কেন বলবো? সাহিত্য যদি আসলে কোন একটা জাতীয়তাবাদের থিওরিকে রিপ্রোডিউস করার জন্য একটা কাহিনীর আশ্রয় নেয়, তাহলে ভায়া মিডিয়া জাতীয়তাবাদের থিওরি সাহিত্যে পড়ার দরকার নেই, আমি ওই বইটাই পড়তে পারি। তো এরকম বহু ঘটনা দেখা গেছে সাহিত্যে, যেটা আসলে সাহিত্য অপরাপর থিওরির একটা সেকেন্ডারি টুল হিসেবে কাজ করা শুরু করেছে। গল্প বলাটা তার উদ্দেশ্য না। গল্প ছলে আপনাকে একটু মার্ক্সবাদ বলা, একটু ছোটদের রাজনীতি অর্থনীতি বলা, হ্যাঁ, এই জিনিসটা আমি মনে করি যে সাহিত্যের ফান্ডামেন্টাল কাজ এটা নয়। যদিও এই ফ্লটা একটু শুরু থেকেই হয়ে আসছে, এবং এই ফ্লটা আসলে কতখানি অ্যাভয়েড করা যাবে সেটা মুশকিল। এটা সাহিত্যের একদমই একটা জেনেরিক লিমিটেশন। হুমায়ুন বিস্ময়করভাবে সেটা থেকে মুক্ত ছিলেন। কিন্তু তার মানে কি হুমায়ুন তাহলে কি আনক্রিটিক্যাল? হুমায়ুন কি পশ্চাৎপদ? মোটেও না, মোটেও না। কেন বললাম এটা? আমি এই কথাটা বলে শেষ করবো এই আলোচনাটুকু করে। সেটা হচ্ছে হিমু। আচ্ছা, হিমু একটা ক্যারেক্টার। হিমু নিয়ে অনেকগুলো বই তিনি লিখেছেন, 8-10টা বই লিখেছেন, 12 বেশি হবে। আমি 6-7টা পড়েছি, আরো লিখেছেন কিনা আমি জানি না। তো হিমুর আগে আমাদের জাতীয় জীবনে, মানে আমরা এই বয়সী যারা, আমাদের আইডল ছিলেন মাসুদ রানা। অনেকে আমরা মাসুদ রানা পড়েছি, আমরা খুব সিরিয়াস মাসুদ রানা পড়তাম। মাসুদ রানা ওয়াজ এ প্রোটোটাইপ। এটা আসলে জেমস বন্ডকে নকল করে বানানো হয়েছিল। কাজী আনোয়ার হোসেন সাহেব খুবই কৌশলী লোক এবং
খুবই চমৎকার করে তিনি জেমস বন্ডকে কপি করে অ্যাডাপ্ট করে একটা বাঙালি চরিত্র না, তিনি প্রথম পাকিস্তানি স্পাই ইন্টেলিজেন্সের দুঃসাহসী স্পাই ছিলেন, কারণ পাকিস্তান আমলে লেখা। তো তারপরে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত দুঃসাহসী স্পাই মাসুদ রানা। মানে খেয়াল করেন এর পিছনে প্রত্যেকটা বইয়ের ব্লার্বে এটা লেখা থাকতো যে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত দুঃসাহসী স্পাই, গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে, বিচিত্রতার গতিগতি, অদ্ভুততার গতিবিধি ইত্যাদি। হ্যাঁ, তো এখন মানে এটা আসলে আপনাকে কি বার্তাটা দিচ্ছে মানে খেয়াল করেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য টাইম যখন আমাদের ন্যাশনালিজমটা গ্রো করছে, তখন আপনার আসলে ন্যাশনালিস্ট হিরো দরকার। মাসুদ রানা সার্ভ দ্য পারপাস। ন্যাশনালিস্ট হিরো আপনার, সে ন্যাশনালিস্ট হিরো হয়েছে। আমরাও কিন্তু জানতাম যে মাসুদ রানার পছন্দের গাড়ি কোনটা, এখানে অনেকে বলতে পারবে, জাগুয়ার। পছন্দের পিস্তল, ফেভারিট পিস্তল ওয়ালথার পিপিকে, এরকম তার অনেক ব্র্যান্ড ছিল। এইভাবে ক্যারেক্টারটাকে তৈরি করেছেন তিনি। তারপরে তারও আগে যদি আপনি যান, আমাদের আগের জেনারেশনের ফেভারিট ক্যারেক্টার ছিল দস্যু কনুর, রোমেনা আফাজের লেখা। দস্যু কনুর ওয়াজ আ প্রোটোটাইপ হুইচ ওয়াজ মেড আউট অফ রবিন হুড। রবিন হুডকে একটু ছাঁচে বেঁধে দস্যু কনুর বানানো হয়েছিল, এবং দস্যু কনুর একসময় খুবই পপুলার ছিল। আপনি যদি জার্নিটা খেয়াল করেন, দস্যু কনুর এন্টি কলোনিয়াল হিরো, মাসুদ রানা ন্যাশনালিস্ট হিরো, and then you got হিমু। হিমু কিসের হিরো? হিমু কিসের প্রতি? আমি আমার একটা লেখায় দেখিয়েছিলাম, হিমু ইজ বেসিক্যালি এ পোস্ট মডার্ন হিরো। হিমু তার প্রত্যেকটা চালচলনে, কথাবার্তায়, আচার আচরণে সে মডার্নিস্ট যে ডিসকোর্স, আধুনিকতার যে অ্যাজাম্পশন গুলোকে সে ডেলিবারেটলি সে অ্যাভয়েড করে। যেমন জুতা পরে না, কটকটে হলুদ পাঞ্জাবি পরে। তাকে একটা দায়িত্ব দেওয়া হয় কোনো একটা কিছু করার, সে দায়িত্বটা সে অদ্ভুত বিচিত্র ভাবে সে এটা করার চেষ্টা করে, এবং সবাই খুব বিব্রত থাকে তাকে নিয়ে। আনপ্রেডিক্টেবল, পকেটে নাই। সো এন্টায়ার জিনিসটা হিমু। কিন্তু আপনি যদি পোস্ট মডার্নিস্ট থিওরি যদি আপনি থিওরির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই পোস্ট মডার্নিস্ট থিওরিকে আপনি আসলে বুঝতে পারবেন হিমুকে। রোমান কি পোস্ট মডার্ন থিওরি পড়ে হিমুকে লিখেছেন? তা না, হুমায়ুন সেটা করেননি। হুমায়ুন ওয়াজ এ ফ্যান্টাস্টিক সোশ্যাল অবজারভার। হুমায়ুনের গল্প পড়লেই তো আমরা বুঝি যে হুমায়ুন সোসাইটিকে অবজার্ভ করতেন উইদাউট গ্লাসেস। তার চশমা লাগতো না আমাদের মতো, তিনি সরাসরি তাকাতেন, সরাসরি দেখতেন, এবং তার মধ্যে যে যে একটা দরকারি অশিক্ষা ছিল, সেই অশিক্ষাটাই তাকে আসলে এরকম দুর্দান্ত স্পেকটাকুলার সব গল্প আমাদের উপহার দিতে সাহায্য করেছে। হিমুর সাথে আমি মাসুদ রানার তুলনা করে আমি ওই প্রবন্ধটি লিখেছিলাম যে কিভাবে বাঙালির নায়ক মাসুদ রানা থেকে হিমুতে শিফট করেছে, এবং আমাদের বয়সী, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, সেই বয়সী ছেলে মেয়েদের মধ্যে হিমুর প্রভাবটা তো আপনারা ধরতেই পারেন কি পরিমাণ জনপ্রিয় সে। এখন যারা জেনজি এসছে, তারা হয়তো হিমু নয়, তারা হয়তো অন্য কিছু, সেটা তারা বিবেচনা করবে। কিন্তু আমার মনে হয় যে এই ধারাবাহিকতায় আমরা হয়তো অন্য আরেকটি নায়ক পেতে পারি। একটা রেভলিউশন বা আপরাইজিং হয়েছে, আপনারা যেভাবে বলেন, সেই আপরাইজিং থেকে আমরা হয়তো আরেকটি নায়ক পেতে পারি। কিন্তু এই আপরাইজিং এর চরিত্রটাও যদি আপনি দেখেন, যে ধরনের অহিংস কিন্তু লাগাতার, আপনি হিমুর মধ্যে বা হুমায়ুনের অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে এই জিনিসটা পাবেন, আনপ্রেডিক্টেবল, কিন্তু ঘটনা ঘটে গেছে। আমরা কখনো ভাবিনি যে এরকম একটা পট পরিবর্তন হয়ে গেছে। এই যে বিষয়টা, এরকম একটা আনপ্রেডিক্টেবিলিটি কিন্তু হুমায়ুনের সাহিত্যের মধ্যে গোপন করা আছে। আজকের যারা চরিত্র, আমি এভাবে কানেক্ট করে শেষ করতে চাই যে আজকের যারা চরিত্র, এই চরিত্রগুলো হয়তো ওখান থেকে উঠে এসেছে। এটা নিয়ে আরো বিস্তৃত গবেষণা করলে আমরা জানতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন।
এই পর্যায়ে সভাপতির ভাষণ প্রদানের জন্য আমি এখন বাংলা একাডেমি মোহাম্মদ আজমকে বিনীত অনুরোধ করছি। কবি এবং কথা সাহিত্যিক কাজল শাহনাজ উনি হুমায়ুন সম্পর্কে একটা অবজারভেশন করবেন, তারপরে আমরা। আমি আসলে অভিভূত, আসলে তিনজনেই খুব আন্তরিকভাবে বলেছেন, আর এটাকে চমৎকার করে প্যাকেজিং ফিনিশিং দিলেন সুমন। তো এসব কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে একটা জিনিস বোধহয় আমরা মিস করে যাচ্ছি, যে হুমায়ুনের একটা কন্ট্রিবিউশন হলো যে ঢাকা শহরটা যে তৈরি হয়েছে, এই মিডল ক্লাসের কথা বলা হচ্ছে, যে একটা ছোট্ট একটা প্রাদেশিক শহর থেকে একটা দেশের রাজধানী হওয়া, এই যে ট্রান্সফরমেশন, এর সাথে যা যা হয়েছে সেটাও হুমায়ুনকে আসলে মানে হুমায়ুন হইতে তৈরি করছে। তো এইসব করতে গিয়ে সে যেহেতু তার একটা নিজস্ব ভঙ্গিতে লিখতে পারার ক্ষমতা অর্জন করছে, এর সাথে যুক্ত হয়েছে তখনকার নতুন আসা টেলিভিশন। টেলিভিশনের তার লেখার সাথে একটা অঙ্গাঙ্গিক ভাবে সম্পর্ক আছে আমি মনে করি, এবং এটাকে মানে তার লেখাটাকে কখনো কখনো চিত্রনাট্যের মতো মানে ফ্রেমড, হ্যাঁ, এবং তার ক্যারেক্টার গুলো এডিটেড, অনেক কিছুর ভিতর থেকে আমাদের যে ট্র্যাডিশনাল যে উপন্যাসের ক্যারেক্টার যেভাবে তৈরি হতো সেখান থেকে এডিট করে ঠিক যেটুকু দরকার। ধন্যবাদ জানাই তাকে। আমরা অনুরোধ করার সাপেক্ষে তিনি বেশ দীর্ঘ একটি প্রবন্ধ লিখেছেন, এবং লেখকদের দেখলে যে ভিন্ন রকম নানান ধরনের কথাবার্তা তৈরি হয় তার অনেকগুলো চিহ্ন ওই প্রবন্ধের মধ্যে আছে। যেমন এইমাত্র আমাদের কাজলদা যেটা বললেন, কাজল শাহনাজ কবি এবং কথা সাহিত্যিক, এগুলো আসলে একজন লেখকের পক্ষে অপেক্ষাকৃত দ্রুত বুঝে ওঠা সম্ভব। আমি আমার লেখায় এই প্রসঙ্গে কিছু আলাপ করেছিলাম। আপনাদের অনেকেরই মনে আছে হুমায়ুনের খুবই ভালো লেখা নভেলা আমার আছে জল, যেটা নিয়ে হুমায়ুন সিনেমা বানিয়েছিলেন, কিন্তু সত্যি বলতে কি হুমায়ুনের সিনেমাটা হয় নাই, কারণ ওটা অন্য ব্যাপার। কিন্তু ওই নভেলাটা আসলে সাংঘাতিক রকম সিনেম্যাটিক ফ্রেমে করা, একদম প্রত্যেকটা সিন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই ফ্রেমে করা। যদি কাজলদা যেটা বললেন লিটারারি টেকনিক হিসেবে আমরা বাংলাদেশের সাহিত্যে এই ব্যাপারে কৃতিত্ব দিতাম অনেক বেশি জহির রায়ানকে, এবং বলা হয়ে থাকে যে তার যে সিনেমাটোগ্রাফির অভিজ্ঞতা সেখান থেকে তার কথা সাহিত্যের বর্ণভঙ্গি এসছে। এটা হুমায়ুনের মধ্যে ইনফ্যাক্ট আরো অনেক ম্যাচিউর অবস্থায় আছে। যদি আপনারা কেউ কাজলদা যেটা বললেন এটাকে যদি পারসিভ করতে চান তাহলে ছোট্ট আমার আছে জল বইটা একবার উল্টে দেখতে পারেন। এটা হলো একটা অসাধারণ উদাহরণ যে কিভাবে তার প্রত্যেকটা দৃশ্য আসলে সিনেমা ফ্রেমিং এর মতো করে স্থান এবং ক্যারেক্টার নিয়ে একসঙ্গে কাজ করেছে। হুমায়ুন আহমেদ সম্পর্কে আলাপ করেছেন আরো আমাদের আহমেদ মালাবাই। তিনি হুমায়ুন আহমেদ সম্পর্কে পূর্ণাঙ্গ গ্রন্থের প্রণেতা, এবং আলাপ করেছেন এর আগে আমাদের সরকার আমিন, যিনি তার অভিজ্ঞতা থেকে তার কথার মধ্যে আসলে ওই নিজের সাহিত্যিক হওয়ার অভিজ্ঞতার অল্প কিন্তু সেটা পাওয়া গেছে। এবং আমাদের অপর আলোচক সুমন রহমান, তার অবশ্য লিটারেরি পার্সপেক্টিভের তুলনায় অনেক বেশি হয়তো এখানে প্রাধান্য পেয়েছে। তিনি যে একজন কালচারাল স্টাডিজের লোক সেটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে। ফলে আমরা অনেকগুলো ফ্রেমিং পেলাম, কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত করে বলা যায় সেটা হলো যে হুমায়ুন লোকে কম্পারেটিভলি কম পড়েছে। এটা আমি আবার এখন সিদ্ধান্ত নিলাম অনেকবারের পরে। তার মধ্যে তার প্রধান কারণ হলো এখানে এতজন খুবই গণ্যমান্য আলোচকের কথায় হুমায়ুনের যে বইগুলোর নাম সাকুল্যে উঠে আসলো, এগুলো আসলে হুমায়ুনের প্রধান রচনা নয়, এগুলো হুমায়ুনের খুবই গৌণ রচনা।
হুমায়ুনের প্রধান রচনা বাইরেই থেকে যাচ্ছে। এই যে বাইরে থেকে যাওয়া, এই যে পপুলার একজন লেখক যার কোনো কোনো বই 50,000 1 লাখ বই বিক্রি হচ্ছে এবং কোনো কোনো বই কম্পারেটিভ কম বিক্রি হচ্ছে এবং সেগুলো অপঠিত থেকে যাচ্ছে, এবং যেহেতু হুমায়ুন পাঠের ক্ষেত্রে সমালোচনা সাহিত্যের বদান্যতা যথেষ্ট পরিমাণ মিসিং, ফলে তার ওই বইগুলো থেকে যাচ্ছে প্রায় আড়ালে। এরকম একটা পরিস্থিতির মধ্যে হুমায়ুন গত 50 বছর ধরে আছেন, 1970 সাল থেকে এখন 2024 সাল এই পর্যন্ত। আমি ব্যাপকভাবে এই বিষয়ে ওকালতি করেও এবং অডিও ভিডিও এবং বই পুস্তক মাধ্যমে এবং বই পুস্তক লেখার মাধ্যমেও এই অবস্থার খুব বেশি পরিবর্তন ঘটাতে পেরেছি বলে মনে হয় না। 1987 সালে হুমায়ুন সম্পর্কে হুমায়ুন আহমেদ একটা আলাপ করেছিলেন এই বাংলা একাডেমি গ্রাউন্ডে, সম্ভবত আলাপটার উদ্যোক্তা ছিল এশিয়াটিক সোসাইটি। সমকালীন বাংলা সাহিত্য নামে এশিয়াটিক সোসাইটির সংকলনটা পাওয়া যায়, সেখানে আমি লেখাটা পড়েছিলাম। সম্ভবত আলোচক ছিলেন রশিদ করিম, যদি আমি খুব বেশি ভুল না করি, রশিদ হায়দার হতে পারে। আলোচক ছিলেন বাংলাদেশের উপন্যাসে নরনারীর সম্পর্ক, এরকম একটা বিষয়। একজন আলোচক ছিলেন, ইনি প্রবন্ধ লিখেছেন, একজন আলোচক ছিলেন হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন বললেন একটু অল্প স্বল্প বললেন, বলে তিনি যে কথাটা বলেছেন সেটা ইন্টারেস্টিং। তিনি বলেছেন যে বাংলাদেশে হুমায়ুন আহমেদ বলে একজন লেখক আছেন, এবং হুমায়ুন বলছেন যে বাংলাদেশে হুমায়ুন আহমেদ বলে একজন লেখক আছেন এবং লোকে বলে যে তিনি নাকি মধ্যবিত্ত নিয়ে লেখেন, কিন্তু আজকের আলোচক কিংবা প্রাবন্ধিক হুমায়ুন আহমেদের নাম উচ্চারণ করার গরজ বোধ করেন নাই। এটা 1987 সালের কথা। এবং আমি পরে বাংলা বিভাগে, যেটার একটা রেফারেন্স সুমন রহমান দিলেন, বাংলা বিভাগে আমি একাধিক পিএইচডি থিসিস পেলাম, বাংলাদেশের উপন্যাসে অমুক, বাংলাদেশের উপন্যাসে তমুক। আমি সেমিনারে উপস্থিত আছি, শিরোনাম দেখছি, মানে এগুলো চ্যাপ্টারগুলো দেখছি, দেখি হুমায়ুন নাই। এখন ধরা যাক কেউ যদি ভাটি অঞ্চলের কোনো বিষয় নিয়ে লেখে এবং সেখানে যদি হুমায়ুন অনুপস্থিত থাকে, তাহলে আমাকে সরাসরি বলতে হবে he or she is completely ignorant of literature, কারণ হুমায়ুন হলো ভাটি অঞ্চলের আনপ্যারালি বেস্ট রিপ্রেজেন্টেটিভ, আনপ্যারালি, তার ধারে কাছে কেউ নেই। যতজন লিখেছে, যতভাবে লিখেছে, গান, কবিতা, প্রোগ্রাম, স্মৃতি কথা, উপন্যাস, সিনেমা, আনপ্যারালি ফার ফার অ্যাডভান্স। আমি আর্টিস্টিক অর্থে বলছি, একদম আর্টিস্টিক অর্থে। এখন আপনি ধরছেন, আপনি জানেন না, কারণ আপনি পড়েন নাই, আপনি জানেন না যে হুমায়ুন ফেরার মতো উপন্যাস লিখে রাখছে, আপনি পড়েনি। ফলে আরো প্রচুর, ফলে এই ঘটনা তো ঘটেছে, এই ঘটনা ঘটেছে, তার সেটা অনবরত প্রমাণ পাওয়া যায়। একবার আহমেদ মুস্তফা কামালের এক লেখা পড়লাম। আহমেদ মুস্তফা কামালের লেখার বিষয় হলো যখন গিয়াছে ডুবি পঞ্চমীর চাঁদ। এটা একটা একদম এক্সট্রাঅর্ডিনারি ফ্যান্টাস্টিক লেখা। তো এটা পড়লেন, আহমেদ মুস্তফা কামাল লিখছেন যে আমি এত বয়স হলো এই উপন্যাসটা পড়ি না এবং আমার আফসোস হচ্ছে। 2 পৃষ্ঠা ধরে একটা লেখা লিখছেন, সম্ভবত সমকালের সাহিত্য পাঠে, যতদূর মনে করছি। তো তিনি লিখছেন এবং আমি পড়ছি এবং হাসছি, কারণ হুমায়ুন আহমেদের টপ র্যাঙ্কিং উপন্যাসের মধ্যে আসলে এই অসাধারণ লেখাটা আসবে না। মানে যখন গিয়েছে ডুবি পঞ্চমীর চাঁদ, আপনারা যারা থ্রিলার পড়তে পছন্দ করেন, আপনারা এই বই পড়বেন, সেট এক্সট্রাঅর্ডিনারি ইন অল সেন্স। সুতরাং হুমায়ুনের একটা সমস্যা হলো যে এটা অন্য অনেক আলাপের ফাঁকে আসলে ওর ভালো লেখাগুলো সত্যি পঠিত হয় না, দ্যাটস এ প্রবলেম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলাপ করছি, মধ্যবিত্ত, এটা তো হুমায়ুনের ডেফিনেটলি নিশ্চিতভাবে এটা তার সেন্ট্রাল ইস্যু। হুমায়ুন মধ্যবিত্তেরই লেখক। হুমায়ুন গ্রাম নিয়ে আসলে অসাধারণ সব লেখা লিখেছেন, আমি সেই আলাপে যাবো না, কিন্তু শুধু একটা কথা মনে করিয়ে দেবো, সেটা হলো হুমায়ুন যখন গ্রাম নিয়ে লিখছেন, গরিব মানুষ নিয়ে লিখছেন, তখন তার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা মধ্যবিত্ত প্রভাব আছে। আমি জানি যে অ্যাস্থেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ত্রুটি, কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে এটা ঘটে এবং হুমায়ুন সেটা অতিক্রম করে আসলে গ্রাম নিয়ে চমৎকার সব গল্প এবং উপন্যাস লিখতে পেরেছেন। হুমায়ুনের এই বাঙালি মধ্যবিত্তের, বাংলাদেশের মধ্যবিত্তের রেঞ্জটা হলো 1960 থেকে 1990। 1990 এর পরে আমি টানা হুমায়ুন পড়ছিলাম। সম্ভবত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আমার মতো এত রিপিটেডলি এবং এত বেশি হুমায়ুন আহমেদ বাংলাদেশে আগে পড়েনি। ভদ্রলোক শ্রেণী বলতে বুঝেছি হলো যে আমি একটা ইউনিভার্সিটির মাস্টার এবং সাহিত্য সমালোচক হিসেবে আমার একটা খ্যাতি আছে বাজারে, এরকম লোকরা আমার মতো এত বেশি হুমায়ুন আর কেউ পড়ে। আমি টানা পড়ছিলাম এবং লক্ষ্য করছিলাম যে 90 এর পরে হুমায়ুন আহমেদ আর মিডল ক্লাসে ধরতে পারছেন, কিন্তু 90 এর আগ পর্যন্ত বা মিড 90s পর্যন্ত এই যে মাস্টার টেলার অফ বাংলাদেশি মিডল ক্লাস। ফলে মিডল ক্লাস নিয়ে আলাপ, এই ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ হুমায়ুন নিয়ে। কিন্তু হুমায়ুনের মিডল ক্লাসের যে প্রেজেন্টেশন, সেটা গ্রামীণ হোক কিংবা শহরে হোক, আপনি জানেন যে আপনি যদি 60 থেকে 90 পর্যন্ত
বাংলাদেশের মধ্যবিত্ত নিয়ে আলাপ করেন, যদি আপনি করতে চান, যদি আপনি করতে পারেন বলে মনে করেন 60 থেকে 90, তাহলে এমন কোনো লেখক আসলে ইম্পসিবল, যেমন সিনেমা ইম্পসিবল, যেখানে মধ্যবিত্তের যাত্রা গ্রাম থেকে শুরু হবে না এবং শহরে শেষ হবে না, এর বাইরে কোনো চরিত্রই তো নেই। 60 থেকে 90 পর্যন্ত মধ্যবিত্ত বানিয়ে হলো কিছু অংশ গ্রামে তার জীবনে, তারপরে শহরে এসছে, তারপরে শহরে শেয়ার আপ করার চেষ্টা করছে, হয়তো বাচ্চা কাচ্চা আছে, ওরা এখনো বড় হয়নি, এই মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত ধরার ক্ষেত্রে হুমায়ুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা আহমেদ মোল্লা তার লেখায় কথায় খানিকটা উল্লেখ করেছেন, সেটা হলো এই যে হুমায়ুন তত্ত্ব শাসিত নন, এবং সুমন রহমান উল্লেখ করেছেন তত্ত্ব শাসিত নন, মানে কোনো মেগা প্রজেক্টের দাস হয়ে, ওই যে আব্দুল মান্নান সৈয়দের একটা লেখা আছে, লেখা কতটা ভালো জানি না, কনফিউজড, নামটা অসাধারণ, পরিপ্রেক্ষিতের দাস দাস। তো আপনি যখন কোন একটা তত্ত্বের তত্ত্বায়নের জন্য একটা উপন্যাস বা গল্প লেখেন, তখন আপনি হন হলো আসলে দাস দাসী। সেটা ভালো কি খারাপ আমি সেটা বলছি না, কারণ পৃথিবীতে খুবই বড় লেখকের কাজ করেছে। মানিকের বেশিরভাগ লেখায় পড়া যায়, আবার মানিক খুব এক্সট্রিমলি বড় লেখকও বটে। কিন্তু এই যে একটা ধারা, হুমায়ুন আসলে এই ধারা থেকে সম্পূর্ণ বাইরে ছিলেন। ধরেন আপনি গরিব মানুষকে নিয়ে দেখবেন, তখন গরিব মানুষকে দেখলে আপনি কি করবেন? আপনি বলবেন যে আমি হলাম মানবতাবাদী, গরিবরাও মানুষ, ফলে আমাকে তার প্রতি সহানুভূতি দেখাতে হবে। এটা দৃষ্টিভঙ্গি পৃথিবীতে বহু লেখা হয়েছে, এবং মিড 19th সেঞ্চুরিতে, লেট 19th সেঞ্চুরিতে আসলে ডেভেলপ করেছে, চরমভাবে ডেভেলপ করেছে আসলে, যাকে আমরা বলতে পারি ন্যাচারালিস্টিক দৃষ্টিভঙ্গি। ন্যাচারালিক দৃষ্টিভঙ্গি ফ্লবেয়ার জোলারা ডেভেলপ করেছে, যা আপনি একটা সায়েন্টিফিক উইপন হিসেবে আপনি গরিব মানুষকে দেখছেন। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্ররা ব্যাপকভাবে এই কাজ করেছেন। এবং আপনি একটা মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে গরিবকে দেখতে পারেন। পৃথিবীতে বহু বড় বড় লেখক এই কাজটা করেছেন, এবং অনেকে ঠাট্টা করে বলেছে, কিন্তু একদম মিশা নয়, যে বাংলাদেশে গত 20-30 বছর ধরে আরেকটা গরিব মানুষ দেখতে পারেন, এটার নাম দিয়েছে ওরা এনজিও দৃষ্টিকোণ থেকে দেখেন, এনজিও দৃষ্টিকোণ। তারপরে যদি ধরেন বড় 4টা স্কুল করলেন, যে আপনি সারা পৃথিবীতে গরিব মানুষের কেমনে দেখা হয়েছে, এই 4টা স্কুল, 4টার একটা তো পড়বে না। আপনাকে আমি অ্যাস্থেটিক্যালি বলছি, আপনাকে আমি দার্শনিকভাবে বলছি, আপনাকে আমি বলছি যে এক্স্যাক্টলি মানুষকে দেখার যে বিচিত্র প্যাটার্ন কিংবা বড় বড় পর্ব আছে তার দৃষ্টিকোণ থেকে বলছি, যেটা হুমায়ুনের মধ্যে পড়বে না। তো হুমায়ুনকে আমরা কি বলতে পারি? হুমায়ুনকে আমরা বলতে পারি এক ধরনের লিবারেল আছে। হুমায়ুন হলো বাংলা সাহিত্যের সবচেয়ে বড় লিবারেল লেখকদের একজন। লিবারেল হুমায়ুনের সঙ্গে তুলনীয় এই ধরনের লেখক বাংলা সাহিত্যে আগে আর মাত্র একজন আছেন, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো দিক থেকে নয়, লিবারালিজমের দিক থেকে, চরিত্রের লিবারালিজম। ব্যাপারটা বোঝার জন্য বিভূতির দিক উদাহরণ দিই। বিভূতি হলো একটা অসাধারণ লিবারেল লেখক। আপনি দেখবেন যে ও কড়া হিন্দুত্ব, নো প্রবলেম, কড়া প্রগতিশীল, নো প্রবলেম, অত্যন্ত গরিব, নো প্রবলেম, খুবই বড় লোক, কোনো সমস্যা নাই, ইংরেজ শাসন দারুণ, স্বাধীনতা সংগ্রামী দারুণ। এই যে অল পার্সপেক্টিভকে সম্পূর্ণরূপে ওন করে সাহিত্যে উপস্থাপন করতে পারার যে ক্যাপাবিলিটি, এটাকেই আমি লিবারালিজম বলে এখানে প্রচার করছি। এই লিবারালিজমের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের তুলনীয় একমাত্র লেখক। আপনি কথা সাহিত্যের বাইরে এই চরিত্র পাবেন, আপনাদেরকে আমি মনে করে দিই, যেমন দীনেশ চন্দ্র সেন, এর এরকম চরিত্র। দেখবেন যে যাই লেখে, জসীমউদ্দিন সম্পর্কে লেখে, ব্যাপক কান্নাকাটি করতেছে, রামায়ণ সম্পর্কে লেখে, ব্যাপক কান্নাকাটি করতেছে। মানে সবগুলোকে দরদের সঙ্গে অসাধারণভাবে নিজের উপলব্ধির মধ্যে এনে তারপর সেটাকে দারুণভাবে প্রকাশ করার যে ক্ষমতা, এটাকে আমি এখানে লিবারালিজম কথাটা তার প্রকাশ করছি। এটা আমাদের থিওরিটিক্যাল লিবারালিজম নয়। তাহলে এই যে লিবারেল একটা দৃষ্টিকোণ থেকে হুমায়ুন আসলে দেখতে পারতেন। এই কারণে দেখবেন যে হুমায়ুন কিন্তু একদম গরিব মানুষ নিয়ে যখন লেখে, তখন তার দৃষ্টিভঙ্গি থেকে লেখে। আমি গৌরীপুর জগৎসর নামে হুমায়ুনের যে অসামান্য লেখা, এই লেখা সম্পর্কে দিক থেকে আমি দেখিয়েছি, যেটা বাংলা সাহিত্য অনন্য, যেখানে জীবন দৃষ্টি, ফিলসফি, ধর্মবোধ, নৈতিকতা, তারপরে সবকিছু একটা কুলির চোখ দিয়ে দেখছে, একটা কোথাও মাত্রা লঙ্ঘন করছে না। ফ্যান্টাস্টিক। আপনি আমার উপর খানিকটা ইমান রাখেন এবং 40 পৃষ্ঠার বইটা আজকেই পড়ে দেখেন, আপনি দেখবেন যে কোনো জায়গায় ধর্মবোধের ক্ষেত্রেও না, পারিবারিক বোধের ক্ষেত্রেও না, তার বউ বেশ্যা হয়ে গেছে তার প্রতি যে আন্তরিকতা সেটার ক্ষেত্রেও না, তার বস খুন করতেছে সেটার ক্ষেত্রেও না, ও যে একজন কুলি যে চোখের পুরো ব্যাপারটা দেখবে, পৃথিবীকে দেখবে, এই চোখে হুমায়ুন পুরো ন্যারেটিভ তৈরি করেছে। এক্সট্রাঅর্ডিনারি ঘটনা, রেয়ার, পাবেন না আপনি বুঝে। এই যে হুমায়ুন এটা পারে, তার কারণ হলো হুমায়ুনের ওই যে লিবারালিজম যেটা ব্যাখ্যা করলাম, এই হলো হুমায়ুনের একটা ব্যাপার, যে দৃষ্টিকোণ থেকে তিনি মধ্যবিত্তকে দেখেছেন, এবং ডেফিনেটলি তার কেন্দ্র হলো পরিবার। এখানে বিয়ে নিয়ে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন আমাদের প্রাবন্ধিক শুভ্র, এবং আরেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন সুমন রহমান। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে হুমায়ুন
রাষ্ট্রবাদী নন, রাজনৈতিক নন, ইডিওলজিক্যালি মোটিভেটেড নন, হুমায়ুনের পৃথিবী হলো পরিবার। হুমায়ুনের পরিবারকে বিচিত্রভাবে দেখার স্কোপ আছে। পারিবারিক সম্পর্ক হুমায়ুনের লেখায় ডোমিনেন্ট সম্পর্ক, ইনফ্যাক্ট নানা বিচারে একমাত্র সম্পর্ক। হুমায়ুন খেয়াল করবেন আপনি, হুমায়ুন যে সমস্ত মন্ত্রী নিয়ে ডিল করেছেন, হিমুর প্রায় প্রত্যেকটি উপন্যাসে মন্ত্রী আছে, আপনারা খেয়াল করবেন হুমায়ুন এই মন্ত্রীদের ক্ষেত্রে অফিস সাধারণত ডিল করে না। হুমায়ুন ডিল করে হলো পরিবারে খালি গায়ে মন্ত্রী বসে আছে, লুঙ্গি হাঁটুর উপর তোলা আছে এবং তিনি একটু লবণ মিশিয়ে টক দইয়ের শরবত খাচ্ছেন। এই চ্যানেল প্রত্যেক ক্ষেত্রে মানে হুমায়ুন হলো যখন যে মন্ত্রী ডিল করছে তখন পাওয়ার নয়, অফিস নয়, সে ডিল করছে হচ্ছে পরিবার বা সন্তান, তার ছেলে বকে গেছে বা হিমু তাকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। তো এবং ডেফিনেটলি প্রেম, হুমায়ুনের প্রেম ওই তালিকায় পড়বে। আমি আপনাদের মানে একদম অন মাই ওন আমি আপনাদের বলছি যে হুমায়ুন হলেন বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমের লেখকের একজন। তার কারণ এই হুমায়ুন প্রেমের ঘটনা লিখেছেন খুবই কম। হুমায়ুন অলওয়েজ সংজ্ঞায়িত করতে চেয়েছেন প্রেমকে। এই প্রেমকে সংজ্ঞায়িত করতে চাওয়া, আমি আশা করছি এটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না, এটা একটা খুবই বড় ধরনের অ্যাস্থেটিক্যাল কাজ। এটা অত্যন্ত বড় কবিরা করেছেন। মানে আমি উদাহরণের জন্য বলছি, আপনি দেখবেন যে ইমদাদুল হক মিলন কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় এরা যে প্রেমের উপন্যাস লিখছে, মানে মিলন তো সুনীল দ্বারা প্রভাবিত এবং সুনীল হলো ওই পুরো ট্র্যাকের ওই জান্ডার বস, মানে প্রস্তাবক। এই প্রেমের উপন্যাসের সঙ্গে হুমায়ুনের মৌলিক পার্থক্য হলো এই প্রেমের উপন্যাসগুলোকে আমি খারাপ অর্থে নয় কিন্তু বর্ণনার জন্য বলি আমি তুমি মার্কা, মানে আমি তুমি দুইজনের প্রেম। হুমায়ুন হলো খুবই বড় লেখক এই ক্ষেত্রে প্রেমের উপন্যাস, এবং উপন্যাস না আমি নভেলা বলি, পরে বলছি একটু। হুমায়ুন হলো প্রেমের নভেলা এবং গল্পের ক্ষেত্রে একজন মাস্টার লেখক। তার কারণ হলো উনি প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রেমকে আবিষ্কার করতে চেয়েছেন অ্যাজ অ্যান আইডিয়া। এবং এই জন্যই হুমায়ুনের ক্ষেত্রে একটা পুরুষতান্ত্রিকতা আছে। হুমায়ুনের প্রেম মাত্রই নারীমূলক এবং বয়স বেশি হতে পারবে না, 14 থেকে 16। প্রচুর লিখেছেন। ব্যক্তিগত জীবনের ইতিহাস বিশ্রে না দেখে আপনি যদি ব্যাপারটাকে ফিলসফিক্যালি দেখেন, আপনি যদি সংজ্ঞায়নের দিক থেকে দেখেন, তাহলে হুমায়ুনের ক্ষেত্রে এটা বলা যাবে যে হুমায়ুন এইভাবে প্রেমকে আবিষ্কার করছেন আবেগ অনুভূতির একটা চরম মাত্রা হিসাবে, যেই মাত্রা অ্যাকর্ডিং টু হুমায়ুন একমাত্র কাজ করতে পারে সামাজিকতার ধারণাগুলো দৃঢ়মূল ভাবে জমে যাওয়ার আগে। আগের পরে এরপরে কাজ করতেই পারে না, কারণ তখন নানান ধরনের হিসাব নিকাশ এবং নৈতিকতা আপনাকে এমন ভাবে বাধা দেয় যে যেটাকে বলে একদম প্রেমের সবচেয়ে স্বতঃস্ফূর্ত তীব্র এবং বুনো প্রকাশ, ওটা আসলে পসিবল না। অন্য ক্ষেত্রে আছে কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে এটাই হলো ব্যাপার। এটাও কিন্তু পারিবারিক সম্পর্কের মধ্যে হুমায়ুনের পরিবার সমস্ত প্রেম আপনারা খেয়াল করবেন। হুমায়ুনের ছেলেমেয়েরা কিন্তু পার্কে প্রেম করে না, হুমায়ুনের ছেলেমেয়েরা কিন্তু রাস্তায় প্রেম করে না, আনলাইক ইমদাদুল হক মিলন। ওই জেনারেশনে লোকে সাধারণত মিলনকে এটার মানে রিপ্রেজেন্টেটিভ মনে করতো এবং খুবই ভুলভাবে কোট আনকোট খুবই ভুলভাবে। হুমায়ুনের প্রেমের লেখাগুলো দেখবেন যে সবগুলো পরিবারেই ঘটে এবং ওই জন্য কিন্তু নানান ধরনের আড়াল, বাবা মা, অমুক তমুক, সুইসাইড, দূরবর্তী, এসব নানান ধরনের ব্যাপারের মধ্যে থাকে। এবং মধ্যবিত্তের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো হুমায়ুন গ্রামীণ এবং নাগরিক মধ্যবিত্ত টিল 1990 দুটোরই আসলে মাস্টার প্লেয়ার। আমি আর কথা বাড়াচ্ছি না, হাস্যরস সম্পর্কে দুর্দান্ত কথা বলা হয়েছে, কিন্তু এই কথাটা বলা দরকার যে হুমায়ুন কিন্তু স্পেসের দিক থেকে, আপনি যদি হুমায়ুনকে স্পেসের দিক থেকে বিবেচনা করেন, পরিসরের দিক থেকে বিবেচনা করেন, যে আপনি ঘরের 2টা রুম আছে, 2টা রুমে থাকে অনেকজন লোক, এর মধ্যে আপনি কিভাবে গল্পটা বানাবেন, কিভাবে সম্পর্কটা বানাবেন, কিভাবে একাকিত্ব তৈরি করবেন, কিভাবে প্রেম কাম এই ব্যাপারগুলো করবেন। রুম কিন্তু 2টা, আপনি টাইম এবং স্পেস কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার হুমায়ুনের বৈশিষ্ট্য। এটা কিন্তু হুমায়ুনের অ্যাস্থেটিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা। আপনাকে মনে রাখতে হবে যে হুমায়ুন সায়েন্স ফিকশন মার্কিন কি যেন না মার্কিন ইয়েটা মহাশূন্যে ইয়েটিয়া পাঠাচ্ছে, ওটা কেন যেন নাসার প্রেসক্রাইব অনুযায়ী কিন্তু হুমায়ুন সায়েন্স ফিকশন লিখতেন না। হুমায়ুনের ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার কাজ হলো শূন্য। এটা তিনি গ্রামের কোনাকাঞ্চির মধ্যে সম্ভব করেছেন, কারণ তিনি এমন এক জায়গায় কাজটা করবেন যেখানে শুধু কাগজ এবং কলম দিয়ে এটা পসিবল হবে। ফলে তিনি উপাদান হিসেবে বেছে নিয়েছেন গণিত। এটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক আইডিয়া। মানে
মিসির আলীর গল্পগুলোর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আপনার সবচেয়ে পরিচিত জায়গায় হুমায়ুন এমন স্পেস তৈরি করেছেন যে স্পেস মিস্ট্রি তৈরি করবে। এটা কিন্তু এমন জায়গায় নয় যেটা বাই ডিফল্ট মিস্ট্রির জায়গা, মানে জায়গাটা সাধারণ কিন্তু এর মধ্যে দেয়াল তুলে দিয়ে একটা পুরান ঢাকায় একটা বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি, মানে একদম আপনার পরিচিত স্পেসের মধ্যে তিনি এই পরিসরটা তৈরি করেন। এক্স্যাক্টলি হুমায়ুন তার শত শত উপন্যাসে এই কাজটা করেছেন মধ্যবিত্ত ছোট ঘরের মধ্যে, যেখানে বাড়তি কোনো ঘরই নাই যাতে রোমান্স করবেন, অথচ রোমান্স করছে। এই যে টাইম অ্যান্ড স্পেস ম্যানেজ করা, এটা হুমায়ুন আমাদের একটা এক্সট্রা, এবং হাস্যরসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, হাস্যরসের ক্ষেত্রে তিনি সেটা করতেন। আমি দুটো পয়েন্ট বলে আমার আলাপ শেষ করব। আমাদের প্রাবন্ধিকের কথায়, প্রাবন্ধিকের যে উপস্থাপন সেটার সঙ্গে আমি এই দুটো ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করব। আশা করছি দ্বিমত পোষণ করলে তিনি রাগ করবেন না। একটা হলো যে তার কথা থেকে মনে হয়েছে যে হুমায়ুন, এটা অবশ্য খানিকটা বলেছেন, আমাদের সুমন রহমান খানিকটা বলেছেন, যে হুমায়ুন নরম্যাটিভ ডিসকোর্সের লোক। প্রাবন্ধিকের কথা থেকে এটা খুবই মনে হবে। আমি বলবো যে না, ব্যাপারটা আসলে এরকম নয়। হুমায়ুন ডেফিনেটলি নরমেটিভ ডিসকোর্স নিয়ে কাজ করতেন, প্রচলিত মূল্যবোধ নিয়ে কাজ করতেন। প্রচলিত মূল্যবোধে যদি এক্সট্রাঅর্ডিনারি লঙ্ঘন ঘটানো হয় তাহলে ওই লেখক জনপ্রিয় হয়। হুমায়ুন যেহেতু জনপ্রিয় লোক, ফলে আমরা প্রাইমারিলি ধরে নিতে পারি যে বাই ডিফল্ট যে তিনি নরমেটিভ ডিসকোর্সে কাজ করতেন, ডমিনেন্ট ডিসকোর্সে কাজ করতেন। কিন্তু হুমায়ুনের যদি আপনি নির্বাচিত রচনাগুচ্ছ পড়েন তাহলে আপনি দেখবেন যে হুমায়ুনের ক্ষেত্রে কিন্তু ডমিনেন্ট ডিসকোর্সের কাউন্টার ডিসকোর্স প্রতিপাদন এবং সেটার পক্ষে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্নভাবে কিন্তু উচ্চকণ্ঠ না হয়ে জোরালো অবস্থান নেওয়ার ঘটনা বিস্তর আমাদের বড় লেখকদের অনেকের চেয়ে বেশি। আমি আপনাদের এই উপলক্ষে হুমায়ুনের মুক্তিযুদ্ধ সম্পর্কিত লেখাপত্র পড়ে দেখতে বলবো। হুমায়ুন মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তর লিখেছেন, কে যেন একজন বললো যে কম লিখেছেন, সেটা ঠিক নয়। হুমায়ুনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের সংখ্যা 7। আপনি যদি এগুলোকে উপন্যাস বলতে না চেয়ে নোবেলা বলেন কোনোটাকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই সংখ্যা 7, যার একটা 9-10-এ পাঠ্য করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। এটা এক্সট্রাঅর্ডিনারি লেখা, যদিও খুব খারাপভাবে পঠিত হয়েছে এখন পর্যন্ত। আরো অনেকগুলো গল্প তিনি লিখেছেন মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এবং তার পরবর্তী সময়। তার এই যে মুক্তিযুদ্ধের রচনা বলি, এর বাইরে তার সিনেমা এবং অন্য অপরাপর লেখাপত্র তো আছে। এই মুক্তিযুদ্ধের ডিসকোর্সটা যদি আপনি বিচার করেন তাহলে আপনি বুঝবেন যে ডমিনেন্ট ডিসকোর্সে হুমায়ুন আহমেদ তার লেখালেখিতে কি পরিমাণ সন্ত্রাস চালিয়েছে। হুমায়ুনের মুক্তিযুদ্ধের ডিসকোর্স কিন্তু আমাদের মেইন স্ট্রিম ন্যারেটিভ, মানে আওয়ামী লীগের তো নয়, আমাদের যে মেইন স্ট্রিম মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এর কোনোটাকেই কিন্তু সাবস্ক্রাইব করে না। হুমায়ুন পরিষ্কারভাবে কাউন্টার ডিসকোর্স হাজির করেন, অত্যন্ত ঠান্ডা মাথায়। রাজাকার দলের 40 জন সদস্য আছে আর্মির সঙ্গে, এটা লেখেন, কিন্তু এই বাক্য লিখতে বলেন না যে এদের 2-4 জনের পায়ে পুরনো স্যান্ডেল আছে এবং অনেকেরই জামার বুতাম নাই, এটা বলতে বলেন না। তিনি অনবরত উপস্থাপন করেন মুক্তিযুদ্ধকে এমন ভাবে যে আপনি কিছুতেই মুক্তিযুদ্ধকে এক্সট্রিমলি ইডিওলজিক্যালি মোটিভেটেড কোনো ঘটনা হিসেবে পাবেন না। আপনি পাবেন এটাকে একটা দারুণ জনযুদ্ধ হিসেবে, আপনি পাবেন এটাকে একটা গেরিলা ওয়ারফেয়ারের অসাধারণ সামষ্টিক অগোছালো এন্ডেভার হিসেবে। হুমায়ুনের মুক্তিযুদ্ধ একটা ম্যাটা ডিসকোর্স, কিন্তু কাউন্টার একদম শুরু থেকে শেষ পর্যন্ত হুমায়ুনের অসাধারণ কাজ করে গেছেন। এবং এই কাজ করার জন্য তাকে এক মুহূর্তের জন্য আমাদের প্রধান যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো অসম্মান করতে হয়নি। এটা আরেক মাস্টার ডিগ্রি, মানে সবগুলো তিনি কোশ্চেন এবার করছেন, কিন্তু একবারও তাকে বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে, ভারতীয় এন্ডেভারকে, আন্তর্জাতিক এন্ডেভারকে, কিছুকে তাকে খাটো করতে হয় না। এই খাটো না করেই তিনি তার কাউন্টার ডিসকোর্স দারুণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়েছেন। আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু নীতি নৈতিকতা সম্পর্কে, অপরাপর সম্পর্কে অসংখ্য উদাহরণ আমি আমার বইতে দিয়েছি। লাস্ট পয়েন্ট, হুমায়ুনের লেখালেখি থেকে আমি আগেই বলেছি যে কয়টা নাম এখানে উচ্চারিত হয়েছে বক্তৃতায়, সেগুলোকে আমার বিবেচনায় আমি লম্বা করে আলোচনা করেছি বলে একটু জোর দিয়ে বলছি যে এখানে তার প্রধান রচনা নয়। হুমায়ুনের ধরা যাক একটা গুরুত্বপূর্ণ রচনা হলো প্রিয়তমেষু, এটা নিয়ে সিনেমা হয়েছে, মোর্শেদুল ইসলাম সিনেমা বানিয়েছেন এবং আমি অনেকগুলো দৃশ্য ব্যাখ্যা করে দিয়ে গেছি। এটা একটা খুবই খারাপ সিনেমা হয়েছে।
মানে একটা উপন্যাসে মানে অসাধারণ সব সিন পড়ে আছে, একটা লোক পড়তে পারছে না বলে সিনেমায় সেই সিন তৈরি করতে পারছে না। অদ্ভুত কি দুরবস্থা বাংলাদেশের সিনেমার। প্রিয়তমেশু ধরেন আপনি পড়লেন, ব্যাখ্যা করলেন, আমি খুবই গুরুত্ব দিই এই বসন্তে নামে একটা মফস্বল কেন্দ্রিক একটা উপন্যাস, এটা খুবই হাই র্যাঙ্ক করে। 1971-এর কথা আগে বললাম, এটা মাস্টারপিস, রীতিমতো প্রতীকী উপন্যাস। এবং ধরেন আপনি নীর মতো ফ্যান্টাসি করবেন এবং আপনি দেখবেন যে কি এক্সট্রাঅর্ডিনারি প্রেমের সংজ্ঞায়ন করছে এখানে। এবং আপনি ধরেন দৈরথের মতো উপন্যাস পড়বেন, আপনি দেখবেন যে ক্যারেক্টারাইজেশন বলতে কি বোঝায়। ফলে হুমায়ুনের আমার ধারণা যে গোটা বিশ্বের গল্প যেগুলো বাংলা সাহিত্যের ক্লাসিক হওয়ার যোগ্য, এবং গোটা বিশ্বের নভেলা আছে, নভেলা যেগুলো বাংলাদেশের সাহিত্যে অতি উঁচু অবস্থান নিয়ে আগামী দিনগুলোতে ক্লাসিক হিসেবে বিদ্যমান থাকবে। আমি মনে করি যে হুমায়ুন কালচারাল স্টাডিজের দিক থেকে বিপুলভাবে পঠিত হয়ে বাংলাদেশ স্টাডিজের অংশ হয়ে উঠবে আগামী দিনগুলোতে, এবং হুমায়ুনের গল্প এবং উপন্যাসের একাংশ ক্লাসিক সাহিত্য হিসেবে পঠিত হবে, এবং সমালোচক এবং বোদ্ধারা তার অ্যাস্থেটিক্যাল বিউটি আরো ভালোভাবে আগামী দিনগুলোতে উদ্ঘাটন করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সমবেত সুধী, সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়েই শেষ হলো আজকের অনুষ্ঠানের সকল আয়োজন। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা।